আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। এনসিপি থেকে জারার পদত্যাগ, আরও ৩০ জনের বিদ্রোহ। প্রার্থী তালিকায় রদবদল করল বিএনপি। যমুনা ও সংসদ ভবন ঘেরোয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। গুলশানের ভোটার হলেন তারেক রহমান ও জাইমা রহমান। আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান। রোববার শপথ নেবেন নতুন প্রধান বিচারপতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জামায়াত সহ ৮ দলীয় জোটের সঙ্গে এনসিপির রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য। শনিবার গুরুত্বপূর্ণ এই নীতিগত বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন তারা। দলের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালিহিন চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে নেতারা তাদের আপত্তির ভিত্তি হিসেবে এনসিপির ঘোষিত আদর্শ, জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার কথা তুলে ধরেন। জুলাই গণ অভ্যুত্থানের পর বিগত ১ বছর ধরে জামায়াত ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের বিভাজনমূলক রাজনৈতিক কর্মকাণ্ড দেশের ভবিষ্যতের জন্য অশনি সংকেত হয়ে উঠেছে। বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও আমাদের দলের মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক। এনসিপি থেকে পদত্যাগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ডক্টর তাসনিম জারা। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতির মাধ্যমে তিনি ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান। এদিকে কাছাকাছি সময়ে ফেসবুক পোস্ট দিয়েছেন এনসিপির আরও ৩ শীর্ষ নেত্রী। তারা হলেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম ও যুগ্ম সদস্য সচিব ডক্টর মাহমুদা মিতু। সামান্তা শারমিন তার পোস্টে লিখেছেন, আমরা লড়াই ছাড়ব না, আল্লাহ সহায়। আর নুসরাত তাবাসসুম লিখেছেন, নীতির চাইতে রাজনীতি বড় নয়, কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। অন্যদিকে ডক্টর মাহমুদা মিতু লিখেছেন, ১ পয়সা দিয়েও দেশি ভান ধরা পশ্চিমাগং বিশ্বাস করি না। এর চেয়ে যারা ওপেন বলে কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয় তাদের স্যালুট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থীদের মধ্যে পরিবর্তন এনেছে বিএনপি। সেই সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের কয়েকটি আসন ছেড়ে দেওয়া হয়েছে। সমঝোতার মাধ্যমে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে ঢাকা ১২ আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে। চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড ও আকবর শাহ পাহাড়তলী আসনে বিএনপির ঘোষিত প্রার্থী কাজী সালাউদ্দিনের পরিবর্তে মোহাম্মদ আসলাম চৌধুরীর নাম চূড়ান্ত করা হয়েছে। চট্টগ্রাম ১০ আসনে মনোনয়ন পেয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। বর্তমানে তাকে চট্টগ্রাম ১১ আসনে প্রার্থী করা হয়েছে। চট্টগ্রাম ১০ আসনে এখন দলটির প্রার্থী করা হয়েছে পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমানকে। তিনি বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল আল নোমানের ছেলে। যশোরের ৬টি আসনের মধ্যে ৪টিতেই প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। যশোর ১ শার্শা আসনে বিএনপি প্রথমে মনোনয়ন দেয় দলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে। পরিবর্তন করে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে। যশোর ৪ বাঘাপাড়া অভয়নগর উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন আসনে প্রথমে মনোনয়ন পান দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। নতুন করে পেয়েছেন দলের অভয়নগর উপজেলা কমিটির সভাপতি মতিউর রহমান ফারাজি। যশোর ৫ মনিরামপুর আসনে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন পান দলের উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। পরে জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াকাসকে মনোনয়নপত্র দেওয়া হয়। যশোর ৬ কেশবপুর আসনে মনোনয়ন পেয়েছিলেন দলের কেন্দ্রীয় সদস্য ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, কিন্তু তাকে পরিবর্তন করে দলের কেন্দ্রীয় সদস্য ও উপজেলা কমিটির সভাপতি আবুল হোসেন আজাদকে মনোনয়ন দেয় দলটি। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হাদির খুনের বিচার না হলে কাউকেই সেফ এক্সিট দেওয়া হবে না। পরিস্থিতি বিবেচনায় যে কোনো মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনা ও সংসদ ভবন ঘেরোয়ের কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। শনিবার রাজধানীর শাহবাগ মোড়ের বিক্ষোভ কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি দেন তিনি।
জাবের বলেন, যারা ভাবছেন কিছুদিন ক্ষমতায় থেকে বিদেশে পাড়ি জমাবেন তাদের সেই স্বপ্ন সফল হবে না। রক্তের সঙ্গে বেইমানি করলে এই জমিনেই আপনাদের বিচার করবে জনতা। হাদির খুনের বিচার না করে কাউকে সেফ এক্সিট দেয়া হবে না। পরিস্থিতি বিবেচনায় যে কোনো মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরয়ের কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। তিনি আরও বলেন, 1400 শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার ক্ষমতায় এলেও তারা খুনিদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারে আসার দাবি করা এই প্রশাসনের জন্য এটি চরম লজ্জার বিষয় বলে তিনি মন্তব্য করেন। উপদেষ্টাদের উদ্দেশ্য করে জাবের প্রশ্ন তোলেন, হাদি হত্যার বিচারে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছে। তিনি বলেন, কারা এই খুনের পেছনে রয়েছে তাদের নাম প্রকাশ করুন, আমরা আপনাদের পাহারা দেব, ভয়ের কিছু নেই। কিন্তু বিচার করতে ব্যর্থ হলে আপনাদের জবাবদিহি করতে হবে। রাজধানীর গুলশানের ঠিকানায় ভোটার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। শনিবার সন্ধ্যায় ইসি সূত্রে জানা গেছে, গুলশান এলাকার একটি বাসার ঠিকানা ব্যবহার করে তারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন। এদিকে বনানীতে সামরিক কবরস্থানে পিলখানার ট্র্যাজেডিতে শহীদ 57 জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছেন তারেক রহমান। বনানী কবরস্থানে তার আদরের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো ও শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তিনি। এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন তারেক রহমান। গণ অধিকার পরিষদ ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান। আসন্ন নির্বাচনে ঝিনাইদহ 4 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন তিনি। শনিবার গুলশানে বিএনপি মহাসচিবের মির্জা ফখরুলের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন তিনি। এ সময় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন। এদিকে রাশেদ খানকে নির্বাচিত করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এতে দীর্ঘদিন রাজপথে থাকা রাশেদ খানের রাজনৈতিক পথ আরও সমৃদ্ধ হবে। অন্যদিকে দলের কৌশল মেনে সবাইকে রাশেদ খানের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে আগামীকাল রোববার শপথ নেবেন জুবায়ের রহমান চৌধুরী। এদিন সকাল 10টায় বঙ্গভবনে তাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শনিবার এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। গত 23 ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এর আগে আনুষ্ঠানিকভাবে অবসরে গেলেন 25তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সংবিধান অনুযায়ী 67 বছর পূর্ণ হওয়ায় তিনি বিচারিক জীবনের ইতি টানলেন। বিচার বিভাগের শীর্ষ পদ থেকে শনিবার অবসরে যান। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে ডক্টর সৈয়দ রেফাত আহমেদ 2024 সালের 11 আগস্ট শপথ নেন। প্রিয় দর্শক, আমাদের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গী থাকুন। নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।